প্রিয় শ্রোতা বন্ধুদের স্বাগত। গল্পে আড্ডায় রহিনের গল্পের আসরের পাশাপাশি এখন চলছে উপন্যাসের পালাও। অদ্বৈত মল্লবর্মণের উপন্যাস তিতাস একটি নদীর নাম এর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্বের দুটি করে খণ্ড এবং চতুর্থ পর্বের প্রথম খণ্ড আমরা শুনেছি বিগত এপিসোডগুলিতে। আজ থেকে শুরু হচ্ছে উপন্যাসের চতুর্থ পর্বের দ্বিতীয় খণ্ড, ভাসমান। এই খণ্ডটির সাথেই শেষ হবে এই উপন্যাস, তাই এবারে আমরা প্রবেশ করব এই উপন্যাসের একদম অন্তিম পর্বে। আলোচনা চলতে থাকুক মন্তব্যের বাক্সে, বই কেনার সব খবরাখবর পেতে থাকবেন বর্ণনার বাক্সে। এখন শুরু করছি নতুন তথা উপন্যাসের অন্তিম পর্ব, ভাসমান। পাঠে আমি রহিন। এই পরাজয়ের পর মালরা একেবারেই আত্মসত্তা হারাইয়া বসিল। তাদের ব্যক্তিত্ব, বৈশিষ্ট্য, সংস্কৃতি ধীরে ধীরে লোপ পাইতে লাগিল। তাদের নিজস্ব একটা সামাজিক নীতির বন্ধন ছিল, সেইটিও ক্রমে ক্রমে শ্লথ হইয়া আলগা হইয়া গেল। একসঙ্গে কোনো কাজ করিতেই তারা আর তেমন জোর পাইত না। সামান্য বিষয় নিয়ে তারা পরস্পর ঝগড়া করিত। এমনকি ঘাটে নৌকা ভিড়াইবার সময় কে আগে ভিড়াইবে এই লইয়া মারামারি পর্যন্ত হইত। জাল ফেলিবার সময় কার আগে কে ফেলিবে এ নিয়ে তীব্র প্রতিযোগিতা হইত। তারই পরিণতিতে তাদের প্রধান দুইটি দলের মধ্যে মাথা ফাটাফাটিও হইত। অথচ এর আগে এসব কোনো কালেই হইত না। তাদের ছেলেরা হুঁকা ছাড়িয়া সিগারেট ধরিল। তারা আগের মতো গুরুজনদের মানিত না। বাপখুড়াদের প্রতি তাদের ভক্তি যেমন হ্রাস পাইল, তেমনি সহানুভূতিও কমিয়া গেল। রোজগারের প্রতি তাদের মনও আর আগের মতো রইল না। তিতাসের মাছ ফুরাইয়া গেলে মালরা আগে তোড়জোড় করিয়া প্রবাসে যাইত, এখন আর যায় না। তাদের পাড়াতে তখন যাত্রাওয়ালাদেরই অধিপত্য। তারা যখন যার বাড়িতে খুশি গিয়া বসিত, আলাপ জমাইত, সে আলাপে শেষে মেয়েরাও যোগ দিত। ইহা মালদের কখনো কখনো অস্বস্তিকর লাগিত, কিন্তু ইহার প্রতিবাদ করার জোর পাইত না। মেয়েদের কাছে এইসব রাজা, রাজপুত্র, সেনাপতি, বিবেক এক একটা অসাধারণ পুরুষ। মালরা বড় ভাইয়ের বৌদিদের ডাকে শুধু বউ বলিয়া, আর এরা ডাকে বৌদি বলিয়া। মেয়েরাও খুশি হয়। ইহারা মালপাড়ার বৌঝিদের নিজেদের পাড়ার যুবকদের কাছে নানা রসাল গল্প বলিত। ওই যুবকরাও কৌতূহলের বশে তাদের সঙ্গে আসিয়া মালদের বাড়িতে বসিত, কথা বলিত। বলিত ভালো কথাই, কিন্তু মেয়েরা যখন ঘাটে যাইত তারা তখন সুযোগ দেখিয়া শীষ দিত, কিংবা আচমকা কোনো বিচ্ছেদের গানে টান দিত। এইভাবে মালরা অন্তঃপুরের সুচিতা পর্যন্ত হারাইতে বসিল। মালরা এসবই দেখিত এবং ইহার ফলাফলও বুঝিতে পারিত, কিন্তু প্রতিবাদ করার জোর পাইত না। চুপ করিয়া থাকিত এবং সময় সময় নিজেরাও এই গদ্দলিকা প্রবাহে গা ভাসাইয়া দিত। মাঝে মাঝে এই নিয়েও ঝগড়া হইত। এ বাড়ির লোক ও বাড়ির লোককে খোঁটা দিত। ও বাড়ির লোক রাগিয়া বলিত, ভ্যান ভ্যান করিস না তো, আগে নিজের ঘর সামলা, তারপর পরের তরকারিতে লবণ দিতে আসিস। সত্যি কথাই, তার নিজের ঘরের লোককে সামলাইতে গেলে সেখানেও রাগারাগি হইত। শেষে মেয়েদের বিলাসিতাও খুব বাড়িয়া গেল। সুযোগ পাইয়া শ্যাকরারা নানা রকম গহনার নমুনা লইয়া মনোহারি দোকানের লোকেরাও তেল, গামছা, সাবান লইয়া ঘন ঘন আসা যাওয়া করিতে লাগিল। রোজগারের সময় যা রোজগার করিত এইভাবে অবব্যয় হইয়া যাইত। দুর্দিনের জন্য এক পয়সাও সঞ্চয় থাকিত না। তখন তারা উপবাসে দিন কাটাইত। ছেলেমেয়েরা খাইতে না পাইয়া কাঁদিত। মেয়েরা অনেক কাণ্ড করিবে বলিয়া ভয় দেখাইত। খাইতে দিতে পারিতেছে না বলিয়া লজ্জা পাইয়া পুরুষেরা চুপ করিয়া থাকিত এবং নিরুপায়ের মতো কেবল একদিকে চাহিয়া জোর বিরোর হুঁকা টানিত। ক্রমে মনুষ্যত্বের পর্যায় হইতে তারা অনেক নিচে নামিয়া গেল। এত নিচে নামিয়া গেল যে শত্রু নাকের ডগায় বসিয়া শত্রুতা করিয়া গেলেও মুখ তুলিয়া চাহিতে পারিত না। রোষ কষাইত চক্ষু ভূমের উপর নিবন্ধ রাখিয়া একদলা থুতু মাটিতে ফেলিয়া বলিত, দূর হ কাওয়া। দিনে দিনে তারা আরও নিচে তলাইয়া গেল। শেষে এমন হইল যে লোন কোম্পানির বাবুরা বন্দুকধারী পেয়াদা লইয়া আসিয়া টাকা আদায়ের জন্য মালদের উপর যখন অকথ্য অত্যাচার চালাইয়া যথাসর্বস্ব লইয়া গেল, তখনও তারা কিছুই বলিতে পারিল না। গ্রামের কয়েকজন উৎসাহী ধনী ব্যক্তি মালদের জন্য এখানে শহর হইতে রিন্দান কোম্পানির একটা শাখা আনিয়াছিল। সুদ খুব কম দেখিয়া মালরা সকলেই হুজুগে মাতিয়া টাকা ধার করিয়াছিল। সে অনেক দিনের কথা। সেই থেকে
প্রতি বৎসর চক্রবৃদ্ধি হারে কেবল সুদই যোগাইয়া আসিয়াছে, আসল আদায় হওয়া দরকার। তাই তারা পেয়াদার সঙ্গে জবরদস্ত বাবু পাঠাইয়াছে, তার নাম বিধুভূষণ পাল। গ্রামের পালদের সঙ্গে তার আত্মীয়তা ছিল। তাদের নিকট মালদের প্রকৃত অবস্থা জানিয়া লইয়া মালোপাড়াতে আসিয়া রুদ্রমূর্তি ধরিল। বুড়া বুড়া মালদের দাড়ি ধরিয়া টানিয়া জলে নামাইল। চোখ ঘুরাইয়া বলিল, ক তোর কাছে কত আছে? শীতকাল, তিতাসের জলে দাঁড়াইয়া ঠক ঠক করিয়া কাঁপিতে কাঁপিতেও তাদের মুখ দিয়া মিথ্যা কথা বাহির হইত না। সর্বত্র মিথ্যা কথা বলিতে পারিলেও তিতাসের জলে নামাইয়া মিথ্যা কথা বলা তাদের পক্ষে অসম্ভব ছিল। কেউ বলিত 2 টাকা আছে, কেউ বলিত 1 টাকা 12 আনা আছে, কেউ বলিত কিছুই নাই। সব ছাঁকিয়া তুলিয়াও তেমন কিছুই আদায় হইল না দেখিয়া শেষে তারা ঘরের থালা বাটি সুতার পুঁটুলি বাহির করিয়া নিয়া ঘোড়ার গাড়িতে তুলিয়া চলিয়া যাইত। এরপর পুড়িয়া যাইত কান্নাকাটির ধুম। এমন যে গ্রামের সবচেয়ে বুড়া রামকেশব, যার ছেলে পাগল হইয়া মরিয়াছে, যাকে জীর্ণ দেহ টানিয়া টানিয়া প্রতিদিন নদীতে মাছ ধরায় যাইতে হয়, তাকেও তারা রেহাই দিল না। তার দাড়ি ছিল লম্বা, ধরিবার বেশ সুবিধা হওয়ায় বিধুপাল তাকেই জলে নামাইয়া পাক খাওয়াইয়াছিল সবচাইতে বেশি। কিন্তু সে কাঁদে নাই। নিজেরা কাঁদিয়া ও চোখ মুছিয়া মালরা যখন তাকে সান্ত্বনা দিতে আসিল, সে বলিল, উপরওয়ালা ফেলিয়াছে 14 সাংকির তলায়, কাঁদিয়া আর কি করিব। পালেরা বাজারের দোকানি, মালদের অনেক জিনিসপত্র বাকি দিয়া রাখিয়াছে, তাদেরও আদায় হওয়া দরকার। তাই রুদ্ধমান মালদের প্রবোধ দিতে আসিয়া তারা বলিল, বিধুপাল কড়া মেজাজের লোক, কিন্তু লোক ভালো, সব নিয়াছে, কিন্তু তোমাদের নৌকাগুলিতে হাত দেয় নাই। কিন্তু এ দুঃসময় বেশি দিন থাকে নাই। আবার তিতাস নদীতে মাছ পড়ে, আবার তাদের হাতে পয়সা আসে, হারানো থালা ঘটি বাটি নতুন হইয়া ফিরিয়া আসে, ঘরে ঘরে সুতা কাটার ধুম পড়ে, নতুন নতুন জাল তৈয়ারি হয়, সেই জালে নানা জাতের মাছ পড়ে, মালদের মুখে আবার হাসি ফোটে। কিন্তু বৎসর ঘুরিতে সে হাসিও একদিন মিলাইয়া গেল। এই পাড়ারই রাধাচরণ মালও কি একটা স্বপ্ন দেখিয়াছে। মালরা তাহাই আগ্রহ ভরে শুনিতেছে। শুনিয়া কেউ কেউ বলিতেছে, আরে দূর বোকা, তাই কি হইতে পারে? আবার কেউ কেউ শুকনা মুখে বলিল, হইতে তো পারে না, কিন্তু যদি হয়। রাতে দেখে রাতেই ফুরাইয়া যায়, স্বপ্ন আবার কোনোদিন সত্য হয় নাকি? হয়। যশোদা রানী স্বপ্ন দেখিয়াছিল গোপাল মথুরার মোকামে চলিয়া যাইবে, গেল না। শুভলার শাশুড়ি স্বপ্ন দেখিয়াছিল জিওলের খেপে গিয়া শুভলা নাও চাপা পড়িয়া মরিবে, মরিল না। আরে সে তো স্বপ্নের কথা বলিয়াছিল শুভলা মারা যাবার পর, আগে তো বলিতে পারে নাই, তবেই বোঝো। তুইও এসব কথা প্রকাশ করিবি এখন না, স্বপ্ন ফলিয়া যাওয়ার পর। এখন চুপ করিয়া থাক। কিন্তু স্বপ্নদ্রষ্টা চুপ করিল না। তার স্বপ্ন যে কেবল নিশার স্বপ্ন মাত্র নয়, সে স্বপ্নের আনুমানিক অনেক কিছুই যে দিনের বেলাতেও সচক্ষে লক্ষ্য করিয়াছে, এসব কথা খুলিয়া বলিল। এতদিন আমি কিছু কই না, তোরা বিশ্বাস করবি না এর লাগি। যাত্রাবাড়ির টেক সারাইয়া কুড়ুইলা খালের মুখ হইতে বেওসাত্তেক উজানে একখান কুড় আছে না? বাপ দাদার আমল থেকে দেখি স্রোত সিধা চলে নাকি? সেদিন জাল ধইরা দেখি জালখানা উল্টাইয়া নিল, স্রোত ঘুইরা গেছে। এমন আচানক কাণ্ড! তোমরা তো এখন রাতের জাল বাও না, খোঁজ খবরও রাখো না। সারা রাত জাল লাগাইয়া উজান ভাটি ঘুরি, গাঙের অন্ধি সন্ধি ভালো কইরা জানি। কয়দিন ধইরা দেখতাছি গাঙের হিসাবে কেমন একটা লড়চড় হইয়া গেছে। স্রোত যেখানে আর হইয়া গেছে সিধা, সেখানে সিধা হইয়া গেছে আর। সেই দিন হইতে মনে ভীষণ ভাবনা, কি জানি কি একটা হইব। মনে শান্তি নাই, আছে খালি ভাবনা। কাল রাইতে মরা পড়ার টেকে জাল পাতলাম, মাছ উঠল না। গেলাম 5 বিটার টেকে, মাছ নাই। গেলাম গরিবুল্লার গাছের ধারে, কিন্তু জালে মাছে এক করতে পারলাম না। যেইখানেই যাই দেখি স্রোত মন্দা, মাছেরা দূরে দূরে লাফায়, জালে পড়ে না। শেষে গেলাম কুড়ুইলার খালের মুখে, দেখলাম স্রোত খালি লাটে মন মতন ঘোরে। জাল নামাইয়া পাটাতনের উপর কাত হইলাম, চোখে ঘুম নাই, কেবল একই চিন্তা, তিতাসের কি জানি কি যেন একটা হইতাছে। কোন এক সময় চোখের পাতা জোড়া লাগলো, টের পাইলাম না। এমন সময় দেখলাম স্বপ্ন, তিতাস শুকাইয়া গেছে। এই স্বপ্ন কি মিশা হইতে পারে? দেখলাম
যে গাঙে 20 হাতি বাঁশ ডুবাইয়া তলা ছোঁয়া যায় না, সেই গাঙের মাঝখান দিয়া ছোট্ট একটা মানুষ হাঁটা চলছে। যে যে জায়গা দিয়ে সে গেছে, একটু পরেই দেখলাম সেই সকল জায়গায় আর জল নাই, শুকনা, ঠন ঠন করতাছে। বুকটা ছ্যাঁত কইরা উঠল, হাত পাও কাঁপতে লাগলো। আমি একলা, এমন ডর করতে লাগলো যে একবার চিৎকার দিয়ে উঠলাম। শেষে 3 বার রাম নাম লওয়াতে জ্বর কমলো। এমন স্বপ্ন দেখলে নিয়ে আর ঘুম হয়? ঘুমাইলাম না। শ্রোতারা সমবেদনা জানাইল, আহা বড় দুঃস্বপ্ন দেখিয়াছে রাধাচরণ, মাথায় তেল দিয়া স্নান কর গিয়া। তার স্বপ্নকে স্বপ্ন বলিয়াই সকলে উড়াইয়া দিল। কেউ বিশ্বাস করিল না, কিন্তু একটা কালো ছায়ার মতো কৌতূহল মিশ্রিত আশঙ্কা তাহাদিগকে পাইয়া বসিল। কুড়ুইলা খালের মুখ হইতে উজানের দিকে যখনই জাল ফেলিতে যায়, ভয় ভয় বাঁশ দুটিকে খাড়া করিয়া একটু বেশি করিয়া ডোবায়, আর দুরু দুরু বুকে প্রতি মুহূর্তে গনে মাটিতে ঠেকিল কিনা, আর কোথায় স্রোতের কি নড়চড় হইল পই পই করিয়া খোঁজে। খুঁজিতে খুঁজিতে সত্যিই দেখিল হিসাবে মিলে না, কোথায় যেন গোলমাল হইয়া গিয়াছে। তারা বহু পুরুষ ধরিয়া এই নদীর সঙ্গে পরিচিত, তাদের দিনে রাতের সাথী বলিতে এই নদী। এর মনের অলিতে গলিতে তাদের অবাধ পথ চলা, এর নারী নক্ষত্র তাদের নখদর্পণে। কাজেই স্রোতের একটুখানি আর টিপিয়াই বুঝিতে পারে কোথায় ব্যাধি ঢুকিয়াছে, বুঝিতে পারে এর বুকে কাছেই কোথাও খুব বড় একটা চর ভাসিতেছে। তাদের হিসাব ভুল হয় না। ভাসমান চরটা একদিন মোহনের জালের খুঁটিতে ধরা পড়িয়া গেল। সেইটা ছিল ভাটার শেষ দিন। বড় নদী তার বহু জল টানিয়া নিয়াছে। এমন সব ভাটাতেই নেয়, আবার জোয়ারে ফিরাইয়া দেয়। যত ইচ্ছা দিয়াও যা থাকে, তিতাস তাকে নিয়াই থমথম করে। জল গৌরব তার কোনো কালে ম্লান হয় না। মোহনের বুক ধরাস ধরাস করিতে লাগিল। সে ছেলেবেলা গল্প শুনিয়াছে, কোনো এক সাধু খড়ম পায়ে দিয়া হাঁটিয়া পার হইয়া যাইত। সেটা শুধু মন্ত্র বলেই সম্ভব হইয়াছিল। পাঠকের নিকট শুনিয়াছে, বিশাল যমুনা নদী, অগাধ তার জলরাশি, আর ঝড়ে বৃষ্টিতে দুর্যোগপূর্ণ রাত। বাসুদেব কৃষ্ণকে লইয়া জলে নামিল এবং খাপুর খুপুর করিয়া হাঁটিয়া পার হইয়া গেল। সেটা শুধু তারা দেবতা বলিয়াই সম্ভব হইয়াছিল। আর এখানে দিনে দুপুরে চর্মচক্ষের সামনে জালটা ফেলিতেই তার বাঁশ মাঝগাঙেও খুচ করিয়া মাটির তলায় ঠেকিল। নৌকাটা কাঁপিয়া উঠিল, আর কাঁপিয়া উঠিল মোহন নিজে। মোহন বাড়িতে আসিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিল। পাড়ার লোকেরা ডাকাডাকি করিলে সহসা সে রাগে ফাটিয়া পড়িল, মালগোষ্ঠী যাত্রা করুক, কবি করুক, নাচুক, মারামারি কামড়া কামড়ি যা মন চায় করুক, আর ভাবনা নাই, গান শুকাইছে। কি কইলি? আরে মোহন কি কইলি? আরে ও মোহন কি কইলি? কইলাম গাঙে নাইমা দেখো গিয়া। এখান হইতে 1/2 মাইল দূরে যাত্রাবাড়ির টেক। নৌকা লইয়া তারা সেখানে গিয়া বাঁশ ফেলিল। এই টেক হইতে শুরু করিয়া অভাসিত চর উজানে কোথায় যে শেষ হইয়াছে তার কিনারা করিতে পারিল না। যারা স্নান করিতে নামিয়াছে তাদেরই একজন বারপানির নেশায় পা টিপিয়া টিপিয়া একেবারে মাঝ নদীতে আসিয়াছে দেখা গেল। মাঝ নদীতে তার মোটে গলা জল। এমন আশ্চর্য ঘটনা তারা জীবনে এই প্রথম দেখিয়াছে। বড় বড় নদীতে এক তীর ভাঙে, অপর তীরে চর পড়ে, ইহাই ধর্ম। কিন্তু তিতাসের ধর্ম তা নয়। এ নদীর কোনো তীরই ভাঙে না। কাজেই তার বুকে যখন চর পড়িল, সে চর দিনে দিনে জাগিতে থাকে, আয়তনে বাড়িয়া, চৌড়া বুক চিতাইয়া। বর্ষাকালে জল কানায় কানায় পূর্ণ হইল। বর্ষা অন্তে সে জল সরিয়া যাওয়াতে সেই চর ভাসিয়া বুক চিতাইয়া দিল। কোথায় গেল এত জল? কোথায় গেল তার মাছ? তিতাসের কেবল 2 তীরের কাছে 2টি খালের মতো সরু জলরেখা প্রবাহিত রহিল। তিতাস যে এককালে একটা জলে ভরা নদী ছিল তারই সাক্ষী হিসাবে। 2 তীরের উচ্চতা ডিঙাইয়া একদিন দূর দূরান্তের কৃষকেরা লাঠি লাঠা লইয়া চরের মাটিতে ঝাঁপাইয়া পড়িল। পরস্পর লাঠালাঠি করিয়া চরটিকে তারা দখল করিয়া লইল। জেলেরা তীর হইতে কেবল তামাশা দেখিল। এ জায়গা যতদিন জলে ছিল ডোবানো, ততদিনই ছিল মালদের। যেই জল সরাইয়া ভাসিয়া উঠিয়াছে, তখনই হইয়া গেল চাষাদের। এখানে তারা বীজ বুনিবে, ফসল কাটিয়া ঘরে তুলিবে। তাদের এ দখল চিরকাল বর্তাইয়া রহিবে। কোনোদিন কেউ
এ দখল হরণ করিয়া লইবে না। তাদের এ দখল যে বাস্তবের উপর, তা যে মাটির গভীরে অনুপ্রবিষ্ট। আর মালদের দখল ছিল জলে, তরলতার নিরলম্ব নিরবয়বের মধ্যে। কোন দিন সেটা বাস্তবের গভীর স্পর্শ খুঁজিয়া পাইল না শক্ত কোনো অবলম্বন, কঠিন কোনো পা রাখিবার স্থান। তাই তারা ভাসমান। পৃথিবীর বুকে মিশিয়া যতই তারা জেলেরা গাছপালা বাড়িঘরের সঙ্গে মিতালি করুক, তারা বাষ্পর মতো ভাসমান। যতই তারা পৃথিবীর বুক আঁকড়াইয়া ধরিয়া থাকুক, ধরার মাটি তাহাদিগকে সর্বদাই দুই হাতে ঠেলিয়া দিতেছে আর বলিতেছে, ঠাঁই নাই, তোমাদের ঠাঁই নাই। যতদিন নদীতে থাকে জল, ততদিন তারা জলের উপর ভাসে। জল শুকাইলে তারা জলের সঙ্গে বাষ্প হইয়া উড়িয়া যায়। এখনো জোয়ার আসে, চটটা তখন ডুবিয়া যায়, সারা তিতাস তখন জলে জলময়। নদীর দিকে দৃষ্টি প্রসারিত করিয়া মালরা ভাবিতে চেষ্টা করে, এই তো জলে ভরা নদী, ইহাই সত্য। একটু আগে যাহা দেখা গিয়াছিল উহা দুঃস্বপ্ন। কিন্তু ভাঁটা আসিলেই সত্যটা নগ্ন হইয়া উঠে। মালদের এক একটা বুক জোড়া দীর্ঘশ্বাস বাহির হয়। তিতাস যেন একটা শত্রু, নির্মম নিষ্ঠুর হইয়া উঠিয়াছে। সেই শত্রু আজ সম্পূর্ণ অনাত্মীয় হইয়া গিয়াছে। এতদিন সোহাগে আহ্লাদে বুকে করিয়া রাখিয়াছে, আজ যেন ঠেলিয়া কোন গহীন জলে ফেলিয়া দিতেছে। যেন মালদের সঙ্গে তার সম্পর্ক চুকাইয়া নিষ্করুণ কণ্ঠ বলিয়া দিতেছে, আমার কাছে আর আসিও না, আমি আর তোমাদের কেউ না। বর্ষাকালে আবার সে কানায় কানায় পূর্ণ হইয়া ওঠে। সুদূরবর্তী স্থান হইতে ভাসিয়া আসে তার ঢেউ। তখন তার স্রোতের ধারা কলকল করিয়া বহিতে থাকে। আবার প্রাণচঞ্চল মাছেরা সেই স্রোতের নদী বাহিয়া পুলকের সঙ্গে উজাইয়া চলে। নতুন জলে মালরা প্রাণ ভরিয়া ঝাঁপাঝাঁপি করে, গা ডোবায়, গা ভাসায়। নদীর শীতল আলিঙ্গনে আপনাদের ছাড়িয়া দিয়া বলে, তবে যে বড় শুকাইয়া গিয়াছিলে। বলিতে বলিতে চোখে জল আসিয়া পড়ে। বড় যে তোমাকে পরপর লাগিত, এখন তো লাগে না। এতই যদি স্নেহ, এত যদি মমতা, তবে কেন সেদিন নির্মম হইয়া উঠিয়াছিলে? এ কি তোমার খেলা? এ খেলা আর যার সঙ্গে খুশি খেলাও, কিন্তু জেলেদের সঙ্গে নয়। তারা বড় অল্পেতে অভিভূত হইয়া পড়ে। তোমার ক্ষণিকের খেয়ালকে সত্য বলিয়া মানিয়া নিয়া তারা নিজেরাই আত্মনির্যাতন ভোগ করে। তারা বড় দীন, দয়াল তুমি, তাদের সঙ্গে ওই খেলা খেলাইও না, ওই রূপ দেখাইও না। তারা তোমার প্রসন্ন দৃষ্টি দেখিয়াই অভ্যস্ত। বিধির বিধানে বর্ষার স্থায়িত্বের একটা সীমারেখা আছে। তার দিন ফুরাইলে তিতাস আবার সেই রকম হইয়া গেল। তার বুকের চটটা নগ্ন হইয়া জাগিয়া উঠিল। এবার সেটা আয়তনে আরো বাড়িয়াছে। উজানের দূর দূরান্তর হইতে একেবারে মালোপাড়ার ঘাট পর্যন্ত সেটা প্রসারিত হইয়া পড়িয়াছে। এবারেও কৃষকরা লাঠি লইয়া দখল করিতে আসিবে। রামপ্রসাদ ঘুরিয়া ঘুরিয়া জেলেদের উত্তেজিত করিবার চেষ্টা করিল, ওরা কৃষক, ওদের জমি আছে, ওরা আরো দখল করিবে। এতদিন জল ছিল, আমাদের ছিল দখল, এখন জল গিয়াছে, তার মাটিও এখন আমাদেরই। ওরা অত দূর হইতে আসিয়া দখল করিয়া নিবে, আর এত নিকটে থাকিয়া আমরা জেলেরাই বা নিশ্চেষ্ট থাকিব কেন? নিজেদের মধ্যে দীর্ঘকাল দলাদলির ফলে তারা একযোগে কাজ করার ক্ষমতা একেবারেই হারাইয়া ফেলিয়াছিল। তাই মারামারির নাম শুনিয়া আটকাইয়া উঠিল, বলিল, গাং শুকাইয়া জল গিয়াছে, তার সঙ্গে আমরাও গিয়াছি, এখন মাটি নিয়া কামড়াকামড়ি করিতে আমরা যাইব না। তোমার সাধ হইয়াছে, তুমি একলা যাও। রামপ্রসাদ একলাই গিয়াছিল। তার বাড়ি সোজা চরের মাটি দখল করিবার জন্য নিশ্চিত মৃত্যু জানিয়াও ঝাঁপাইয়া পড়িল। জোয়ান ভাইদের পাশে রাখিয়া লড়াই করিতে করিতে বৃদ্ধ সেই মৃত্যুও বরণ করিল। করম আলী, বন্দে আলী প্রভৃতি ভূমিহীন চাষিরাও আসিয়াছিল, কিন্তু মার খাইয়া ফিরিয়া গিয়াছে। কেহ এক খামচা মাটিও পাইল না। তবে পাইল কে? দেখা গেল যারা অনেক জমির মালিক, যাদের জোর বেশি, তিতাসের বুকে নয়া মাটির জমিনের মালিকও হইল তারাই। তাতে জেলেদের কিছু যায় আসে না, কারণ যেদিন থেকে জল গিয়াছে সেদিন থেকে তারাও গিয়াছে। উপরি উপরি কয়েকটা বছর ঘুরিয়া গেল। এবারের বর্ষার পর নবীনগর গ্রামের জেলেদেরও টনক নড়িল। ভাসমান চটটা ভাসিতে ভাসিতে তাদের গ্রাম পর্যন্ত ছড়াইয়া গিয়াছে। অনন্তবালার বাপ ভীষণ ভাবনায় পড়িয়াছে। একদিন বনমালীকে ডাকিয়া বলিল, একবার দেখো না, তার নি খোঁজ পাও। অনন্তবালার বয়স বাড়িয়াছে,
তার বয়সের অন্যান্য মালোর মেয়েরা সকলেই স্বামীর ঘর করিতে চলিয়া গিয়াছে, সে এখনো মাঘমণ্ডলের পুজো করে। অনন্ত নাকি তাকে বলিয়া গিয়াছে, লেখাপড়া শিখিয়া সে যেদিন ফিরিয়া আসিবে সেদিন যাহা বলিবে অনন্ত তাহাই করিবে। আমি আর কি বলিব, মা খুড়িমা যে কথা অহর্নিশি বলে আমিও সেই কথাই বলিব বলিয়াছিল অনন্তবালা। সেটি ছিল অবোধ বয়সের ছেলে মানুষই। এখন বয়স বাড়িয়া সে চিন্তাটা আরো প্রবল হইয়াছে। তার বয়সের অন্য মেয়েদের যখন একে একে বর আসিল, অনন্তবালা দেখিয়াছে, কিন্তু মনে করিয়া রাখিয়াছে তারও একদিন বর আসিবে। সে বর আর কেউ নয়, সে অনন্ত। দিন দিনই তাকে একটু একটু করিয়া বড় দেখায়। শেষে মা খুড়িমাদের চোখেও দৃষ্টিকটু হইয়া পড়িল। তার চাইতে ছোট মেয়েরা দেখিয়া মাঝে মাঝে ছড়া কাটে, অনন্তবালা ঘরের পালা তারে নিয়া বিষম জ্বালা। তার মা একদিন তার বাপকে তিরস্কার করিয়া বলিয়াছিল, মাইয়ারে যে বিয়া দাও না, সে কি কাঠের পালা যে ঘরে আগলাইয়া রাখবা? কথা শুন বড়মালি, তোমার রেলের ভাড়া দিই, তুমি কুমিল্লা শহরে যাও, দেখো গিয়া তার নি খোঁজ পাওয়া যায়। বনমালী গিয়াছিল। 2 দিন হোটেলে বাস করিয়া রাস্তায় রাস্তায় ঘুরিয়াছে, কোনো হদিশ মিলে নাই। হদিশ মিলিয়াছিল 7 বছর পরে। অনন্তবালা তখন 16 ছাড়াইয়া 17 পা দিয়াছে। মালদের ঘরে অত বড় আইবুড়ো মেয়ে কেউ দেখে নাই বলিয়া সকলেই তার বাপ খুড়োকে ছিছি করিত। বয়স যতদিন কম ছিল, ভালো বর আসিলে অনন্তর আশায় তারা প্রত্যাখ্যান করিয়াছে। এখন অনন্তর আশা গিয়াছে, বর আসে তৃতীয় কিংবা চতুর্থ পক্ষ। তার উপর মূর্খ, দেখিতেও কদাকার। তার একটার সঙ্গে জুড়িয়া দেব, আর উপায় নাই বলিয়া তার বাপ একদিন নির্মম হইয়া উঠিলে সে দুঃখে অপমানে মরিতে চাহিল এবং বিস্তর কাঁদিয়া মা খুড়িমাদের তিরস্কারে ও অনুরোধে মন স্থির করিল। এমন সময় খবর নিয়ে আসিল বনমালী। গাড়ি যখন কুমিল্লার স্টেশনে লাগিল তখন সন্ধ্যা হইতেছে। এদিক দিয়া চেকার উঠিতেছে দেখিয়া আমি ওদিক দিয়া নামিয়া গেলাম। কাঁধে পোনার ভার, দৌড়াইতে পারি না। হাঁড়ি 2টা ভাঙিয়া গেলে তুলে মুলে বিনাশ। স্টেশনের পশ্চিমে ময়দান, ঠাকুর ডুবিতেছে। লুকাইতে গিয়া দেখি অনন্ত আরো 3 জনের সঙ্গে ঘাসের উপর বসিয়া তর্ক করিতেছে। পরনের ধুতি ফর্সা, জামা ফর্সা, পায়ের জুতা পর্যন্ত পালিশ করা। আমার এ বেশ লইয়া তার সামনে দাঁড়াইতে ভয়ানক লজ্জা করিতে লাগিল। তবুও সামনে গিয়া দাঁড়াইলাম, চিনিল না। শেষে পোনার হাঁড়ির দিকে মুখ রাখিয়া নিজে নিজেই বলিলাম, আমাদের অনন্ত না জানি কোথায় আছে। সে কি জানে না তিতাস নদী শুকাইয়া গিয়াছে, মালোরা জল ছাড়া মিনের মতো হইয়াছে, খাইতে পায় না, মাথারও ঠিক নাই। অনন্ত লেখাপড়া শিখিয়াছে, সে কেন আসিয়া গভর্নমেন্টের কাছে চিঠি লিখিয়া মালোদের একটা উপায় করিয়া দেয় না? হায় অনন্ত, যদি তুমি একবার আসিয়া দেখিতে তিতাসের তীরের মালোদের কি দশা হইয়াছে। দেখি ওষুধ ধরিয়াছে। উঠিয়া কাছে আসিল, মুখের দিকে কতক্ষণ চাহিয়া রহিল, চিনিতে পারিয়া বুকে জড়াইয়া ধরিয়া বলিল, বনমালীদা, তুমি এইরকম হইয়া গিয়াছ? আমি একলা হই নাই রে ভাই, সব মালোরাই এরকম হইয়া গিয়াছে। তবু আমি বাঁচিয়া আছি, মাছের পোনার ভার কাঁধে লইয়া ঘোরাফেরা করিতে পারি। কত মালো যে মরিয়া গিয়াছে, কত মালো যে খাইতে না পাইয়া একেবারে বল বুদ্ধি হারাইয়া ঘর বৈঠক হইয়া গিয়াছে। সে দেখি ধ্যানস্থ হইয়া গেল। ধ্যান ভাঙিলে বলিল, বনমালীদা, তুমি কি করো আজকাল? বলিলাম, নদী শুকাইয়াছে, মালোদের মাছ ধরাও উঠিয়াছে, ব্যবসা ছাড়িয়া তারা দলে দলে মজুরি ধরিয়াছে, আমিও মজুরি ধরিয়াছি। একদিন চাটগাঁও হইতে এক মহাজন গেল মালোপাড়ায়, নাম কমল সরকার। বলিল, আমি এদেশে মাছের পোনা চালান দিব, এখানে দালাল থাকিবে, নানা গ্রামের পুকুরে সে পোনা ফেলিবে, তোমরা তো আর কোনো কালে মাছ ধরিতে পারিবে না, মজুরি করো। হাঁড়িতে জল দিয়া পোনা জিয়াইয়া ভার কাঁধে তুলিয়া দেয়, গামছায় বাঁধিয়া চিড়া দেয়, একখানা টিকিট কাটিয়া দেয়। দেশে গিয়া দালালকে বুঝাইয়া দিই, খেপ পিছে একটা করিয়া টাকা দেয়। আমার গায়ে জোর আছে, আমি পারি, অন্য মালোরা কি আর তা পারে? এবারে আবার টিকিট কাটিয়া দিল না, বলিল, তোর পরনে ছেঁড়া গামছা, কাঁধে ছেঁড়া গামছা, মুখে লম্বা লম্বা দাড়ি, তোকে ঠিক ভিখারির মতো দেখায়। চেকার বাবু তোকে কিছুই বলিব না, তুই বিনা টিকিটেই যা, 1 টাকার জায়গাতে না হয় 5 শিকা দিব।
এত দূর আসিয়াছিলাম, কিন্তু এখানে আসিয়া এত ভয় করিতে লাগিল যে নামিয়া পড়িলাম। আমার শরীরের দিকে, কাপড় চোপড়ের দিকে, দাড়ির দিকে, চুলের দিকে চাহিয়া রহিল। একসময় বলিল, বনমালীদা, তোমার একখানা ভালো গামছাও নাই। বলিলাম, আছে রে ভাই, আছে। ভালো ধুতিও একটা আছে, কিন্তু তুলিয়া রাখিয়াছে। আর বিদেশে চলিতে এইসব পোশাকই ভালো। আমাকে হোটেলে নিয়ে গিয়া খাওয়াইল। দোকান হইতে আমাকে একটা, গোকন ঘাটের তার মাসি শুক্লার বউকে একটা, আর উদয় তারাকে একটা কাপড় কিনিয়া দিল। নিজের কাছে নিজের বিছানায় শোয়াইল। পরদিন সকালে টিকিট কাটিয়া গাড়িতে তুলে দিল। বলিয়া দিল, বিয়ে পরীক্ষার আর 6 মাস বাকি, পরীক্ষা দিয়াই আমাদের দেখিতে আসিবে। অনন্তবালা চুপি চুপি তাকে আসিয়া বলিল, ও বনমালীদা, কাপড় দিল তোমারে একখান, মাসিরে একখান, উদিবন্দিরে একখান, আমারে একখান দিল না? আরে নিশ্চয় দিত, আমি যে তোমার কথা তাকে বলিই নাই। বলো নাই? কেন বলো নাই? চিনিতে পারিবে না যে, আমারই কত কষ্টে চিনিয়াছে। চিনিতে পারিবে না কেন? আমার কি তোমার মতো দাড়ি হইয়াছে, না আমি তোমার মতো বুড়া হইয়া গিয়াছি? বনমালীর বোন উদয়তারারও বয়স বাড়িয়াছে, শরীরের লাবণ্য গিয়াছে, কিন্তু মনের রং মুছিয়া যায় নাই। নূতন বর্ষার তিতাসে আবার নতুন জল আসিয়াছে। স্বপ্নের মতো অভাবিত এই জল কি স্বচ্ছ! বুক জলে নামাইয়া মুখ বাড়াইলে মাটি দেখা যায়। এই মাটিটাই যে সত্য। এই মাটি যখন জাগিয়া উঠিত, প্রথম প্রথম দুঃস্বপ্ন বলিয়া মনে হইত। এখন ওই মাটিই স্বাভাবিক। জল যে আসিয়াছে, ইহাই একটা স্বপ্ন মাত্র, মনোহর, কিন্তু স্বপ্ন। যখন চলিয়া যাইবে, ঘোরতর মরুভূমি রাখিয়া যাইবে। সে মরুভূমি রেণু রেণু করিয়া খুঁজিলেও তাতে একটি মাছ থাকিবে না। তবুও সেই জলেই গা ডুবাইয়া উদয়তারার খুশি উপচাইয়া উঠিল। সেই ঘাটেই অনন্তবালাও গা মেলিয়া ধরিয়াছে। ছোট ঢেউগুলি তার চুলগুলিকে নাড়াচাড়া করিতেছে দেখিয়া উদয়তারা বলিয়া উঠিল, জিলাপির পেচে পেচে রস ভরা, মন্ডা কি ঠান্ডা লাগে জল ছাড়া? যতই দেখো মেওয়া মিছরি কিছু, এই জলের মতো ঠান্ডা লাগে না। অনন্তর তো অন্ত নাই, জলের তবু অন্ত আছে। লও বইন ডুব দি। কেন গো দিদি, আমরা কি বাজারের গামছা না সাবান যে ডুববা তলায় পইরা ক্ষয় হমু? তোমার যদি জ্বালা হইয়া থাকে, জুড়াইতে চাও, তবে তুমি ডোবো। আমার তো ভয়ন কেষ্টি পড়িল, দন্তটি নড়িল, জৈবনে পড়িল ভাটি, আমার আবার জ্বালা কি? এইবার কথায় কথায় তার বয়সের খোঁটা আসিয়া পড়িবে আশঙ্কা করিয়া অনন্তবালা জল হইতে উঠিয়া পড়িল। কাপড়খানা বুকের উপর 2-3 ভাঁজে বিছাইয়া বাড়িমুখ হইল। আহা, আমি যেন মারছি না ধরছি বলিয়া উদয়তারাও উঠিয়া পড়িল। ভিজা কাপড়, আলোলায়িত চুল, কয়েক পা যাইতে পাশের ঘাট হইতে 2 জনের কথাবার্তা তার কানে গেল। একটা লোক নৌকা ভিড়াইয়া খুঁটি পুঁতিল এবং দড়ি দিয়া নৌকা বাঁধিল। অন্য লোকটি ঘাটে দাঁড়াইয়া বলিতেছে, নিতে আসিয়াছ বুঝি? হ্যাঁ, না দেখিলে বুঝি অন্তর্দাহনী করে? করে, তা বেশ, বুদ্ধিমানের মতোই কাজ করিয়াছ। গাঙে জল থাকিতে থাকিতে নিয়া যাও। সুদিনে গাং যখন শুকনা ছিল, ততদিন তুমি আসো নাই। জল শুকাইবার সঙ্গে সঙ্গে তোমার প্রেমও শুকাইয়া গিয়াছিল। কেমন কহিলাম? হ্যাঁ, কথা কিছু মিছা বলো নাই। তা শুকনা গাঙে তুমি কেমন করিয়াই বা আসিতে? নৌকা তো আর কাঁধে করিয়া আনিতে পারিতে না। না, তা তুমি যাই কও আর তাই কও, আমি কিন্তু সাঁচা কথা খান কই। যদি থাকে বন্ধুর মন, গাং পার হইতে কতক্ষণ? মনে থাকিলে গহীন গাঙে কি করিবে? মনে থাকিলে মরা গাঙেও আটকাইতে পারে না, গান আছে না? ভেবে রাধা রমন বলে, পীড়িতের নাও শুকনায় চলে। হ্যাঁ, কেমন কহিলাম? হ্যাঁ, কথা তুমি কিছু মিছা কও নাই। উদয়তারাকে তার স্বামী নিতে আসিয়াছে। আজ বনমালীর দিকে সে নতুন করিয়া চাহিল। নতুন এক রূপে তাহাকে দেখিতে পাইল। যতবার চায় তার বুক সমবেদনায় ভরিয়া ওঠে। দাদাকে জড়াইয়া ধরিয়া হুহু করিয়া কাঁদিতে চায় সে। বনমালী দিন দিন শুকাইয়া যাইতেছে। কি বা তার বয়স, তবু ইহারই মধ্যে তাহাকে অনেক বুড়া দেখাইতেছে। তার উপর এক মাথা চুল, এক মুখ দাড়ি, কটিতে ছেঁড়া গামছা, কাঁধে ছেঁড়া গামছা। গাং তো তার একার জন্য শুকায় নাই, সব জেলের জন্যই শুকাইছে। তারা বুঝি আর চিন্তা করে না, নাকি দাদা সমস্তের চিন্তা একলা মাথায় করিয়া তারই ভারে নুইয়া পড়িতেছে। এখনো তো
কিছু কিছু রোজগার হয়, পেটে দুইটা দানা পড়ে। পরে যখন রোজগারের আরো ভাঁটা পড়িবে, তখন কি সকলে না মরিতে দাদাই আগে মরিবে? দাদার প্রতি স্নেহে ও করুণায় বুক ভরিয়া ওঠে, কিন্তু তারই আড়ালে জাগিয়া থাকে একটা অস্ফুট হাহাকার। দাদা, তুমি একটা ফুলের নাম কও তো। বনমালী মলিন মুখে হাসিল। আমার লাগি তুই দিশা চাইবি বুঝি? আসলে জামাই ঠকানি, অখন হইলি গণক ঠাকরাইন। ওই ঠিসারা রাখো, তুমি অত শুকায় যাইতেছো কেন? গাঙে জল তো এখনো আছে। আছে টুনির মতো। বছরের 5 রকম জোয়ে 5 কিসিমের জাল ফেলিতাম, রাজার হালে মাছ ধরিতাম, সেই দিন গেছে। তার কথা এখন স্বপ্নে দেখিলেও বিশ্বাস হয় না। স্বাধীনভাবে জাল ফেলিতাম, জাল তুলিতাম, এখন করি পরের গোলামি। পোনার ভার বহিতে কাঁধে কড়া বাঁধিয়াছে, কোমরও কুজা হইয়া আসিতেছে, কিন্তু তার জন্যও ভাবি না। আমি ভাবি সামনের সুদিনে মালগোষ্ঠীর কি অবস্থা হইবে। ধৈর্যহীন স্বামীর তাগিদে কাতর হইয়া উদয়তারা বনমালীর গলা জড়াইয়া কাঁদিয়া ভাসাইল। বনমালী তার হাত ছাড়াইতে ছাড়াইতে বলিল, পাগলামি করিস না, কথা রাখ, এখন বুঝি তোর কানবার বয়স আছে। উদয়তারা ফোঁপাইতে ফোঁপাইতে বলিল, দাদা, তোমার মাথায় বুঝি আর শোলার মোটুক উঠল না? শোলার মোটুক উঠবো, মরা পড়ার টেকে গিয়া তবে উঠবো, তুই কান্দিস না। বনমালীর সঙ্গে উদয়তারার সেই শেষ দেখা।